পুলিশের চাকরিতে কাউকে ধরতে হয় দুর্ধর্ষ দুষ্কৃতীকে। ওই হিরে আর ওই পূর্ণিমার পূর্ণিমার রাত, চারিদিকে মানে স্যান্ডিউম, মানে হ্যাঁ, হ্যাঁ, সেইখানে কিরম পরিবেশটা তুমি হয়েছে চিন্তা করো। একটা অডিও ক্লিপ হ্যাঁ। প্রকাশ হয়েছে, পুলিশকে গালাগালি করা হচ্ছে। পুলিশ গালাগালি খায়, বিরোধী দল পুলিশকে গালাগালি করে, সরকার দল, সরকারের দল পুলিশকে গালাগালি করে। এইটা তো কোনো খুব ব্যতিক্রমী ব্যাপার নয় কিন্তু। আচ্ছা, এই ধরনের খিস্তিটা একটু মারাত্মক। আমি যেটা প্রথমে মানে বিপ বিপ ছাড়া যেটা শুনেছি সেটা খুব মারাত্মক। এটা ভদ্রলোকের মুখ নিঃসৃত হতে পারে না। আবার কেউ এমন থাকেন যিনি ল অ্যান্ড অর্ডারের মাস্টার। 144 যদি না থাকে, পুলিশ যদি না দাঁড়িয়ে থাকে, তাহলে আন্দোলন ব্যর্থ হবে। ও তার মানে এটা আন্ডারস্ট্যান্ডিং না, আন্ডারস্ট্যান্ডিংয়ে হয় না। গণতন্ত্রের এটা নিয়মই আছে। একই সঙ্গে ইনভেস্টিগেশনও করেছেন। এই আন্দোলনকারীদের কথা বলছো ভাই, একটা কথা বলি, দুটো করে মুখ থাকে। ইন্ডিভিজুয়ালি একটা মানুষ, আর আন্দোলন করছে তখন একটা মানুষ। এগুলো পুলিশ আমরা সবটা জানি, এগুলো বলবো না। সেই মানুষগুলো তো এখন রাজনীতি করে। বুদ্ধদেব মুখোপাধ্যায় কলকাতা পুলিশের ডিসি সাউথ ডিভিশন 2 হিসেবে তিনি অবসর নিয়েছেন। আমরা তার কাছ থেকে জানবো তার জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ কথা, আর তার সঙ্গে পুলিশ সম্পর্কেও নানা কথা, সেটা জেনে নেব তার কাছ থেকে। নমস্কার বুদ্ধদেবদা। আমরা প্রথমেই যেটা জানার আগ্রহ সেটা হচ্ছে আপনার পরিবার, বা আপনি যে পরিবারের আমরা জানি, তাতে কি মনে হয়, মানে এই প্রফেশনে আসাটা এমনি আচমকাই? না, আচমকা ঠিক নয়। অ্যাকচুয়ালি আমি তো কলেজ এবং ইউনিভার্সিটি লাইফে রাজনীতির সাথে যুক্ত ছিলাম, বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলাম। কিন্তু পাশাপাশি আমার বাবাও কিন্তু মানে বেঙ্গল পুলিশে অফিসার ছিলেন এবং ইন্সপেক্টর হয়ে রিটায়ার করেছিলেন। কাজেই পুলিশের একটা আবহাওয়া বাড়িতে খুব জবরদস্ত ছিল আর কি। এই যে রাজনীতি থেকে চাকরিতে এলেন, এমন একটা চাকরি যেখানে সবসময় বলা হয় রাজনৈতিক প্রভাব কাজ করে, কোনো সমস্যা হয়নি? রাজনৈতিক প্রভাব আর পুলিশের চাকরি থাকবেই তো। একটা কথা হচ্ছে, দেখো, প্রত্যেকে এটা তো একটা মানে পুলিশের চাকরি তো প্রথমত সরকারি চাকরি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, পুলিশ কিন্তু আমাদের সরকারের একটা এক্সিকিউটিভ ফোর্স। সরকার যে নীতি নির্ধারণ করেন, সরকার যেরকম করে চান যে আমরা সমাজটাকে পরিচালনা করব, সরকার যে ধরনের নীতি নির্দেশ টাইম টু টাইম দিয়ে থাকেন, সেগুলোকে এক্সিকিউট করাই তো পুলিশের কাজ। তো চাকরি করেছেন, তাহলে পুলিশকে দলদাস যে বলা হয়, তাতে দলদাসের ব্যাপারটা দেখো, পুলিশকে আমরা তুমি কীরকম করে আমাকে কাজ করাতে চাইবে সেটার উপরে তো পুলিশ নির্ভর করে না। পুলিশ একটা নিজস্ব সিআরপিসি, আইপিসি ইত্যাদি। না, কিন্তু সবসময় বিরোধীরা তো বটেই, এখন সাধারণ মানুষও অভিযোগ করছে যে পুলিশ নাকি দলদাস। আসলে কি দলদাস হয়? না, আসলে দলদাস কিছু হয় না। দলদাস একটা জিনিস, মানে সরকারের দাস হয়। সরকারের দাস হয়, নিশ্চয়ই সরকারের দাস হয়। ইনভেস্টিগেশন এটা তো জীবনের শুরু থেকেই করতে হয়েছে বিভিন্ন জায়গায়। আমেরিকান সেন্টার হামলা, কি এক্সপিরিয়েন্স? সেই সময় আপনি কোথায় ছিলেন? আমেরিকান সেন্টার হামলার সময় আমি তখন অ্যান্টি রাউডি বা সেকশন বলে তুমি জানবে, এআরএস, বিখ্যাত নাম এআরএস, অ্যান্টি রাউডি সেকশন, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটা শক্তিশালী একটা জায়গা। হ্যাঁ, উইং, ডিটেকটিভ ডিপার্টমেন্টের। আর সে সময় আমেরিকান সেন্টারের বোধহয় 2002-এই জানুয়ারি মাসে একটা শীতের ভোরবেলা এই একটা খবর হয়। পুলিশের মনোবল কতটা ভেঙেছে? এই যে গুলি করে তার শহরের বুকে এসে পুলিশকে মেরে দিয়ে চলে গেল, পুলিশের মনোবল বা পুলিশের কর্মদক্ষতা। আচ্ছা, তুমি একটা সপ্তর্ষি আমাকে বলো যে তুমি ফুটবল খেলছো, তো ফুটবল খেলতে খেলতে তুমি দুটো গোল খেয়ে গেলে, তো তোমার মনোবল ভেঙে যাওয়ার কি আছে? তোমাকে গোল শোধ করার চেষ্টা করতে হবে, আর নইলে তোমাকে আরও বেশি গোল যাতে না খেয়ে যাও তার জন্য রক্ষণ ব্যবস্থাটাকে টাইট করতে। তো সবাই ধরা পড়েছিল শেষ পর্যন্ত? সবাই মানে দু একজন বোধহয় ধরা পড়েনি। একটা ছেলে এখনো পর্যন্ত, ওই আমির বলে ছেলেটা এখনো ধরা পড়েনি। বাকি সবাই ধরা পড়েছিল এবং তাদের সব ডেথ সেন্টেন্স হয়েছে। মানে ফারহান বলে যে ছেলেটা ছিল, মানে আফতাব আনসারি বলে তো কলকাতা শহরের লোক চেনে, যে প্রথম আমাদের, তোমরা জানো যে এখন ডিজি সাহেব আছেন, রাজীব কুমারের কাছে প্রথম একটা ফোন করে দায় স্বীকার করেছিল যে কলকাতায় আমরা সরাসরি ফোন করেছিল রাজীব কুমারের কাছে। হ্যাঁ, কারণ রাজীব কুমার সাহেবের টেকনোলজিক্যাল মানে জ্ঞান বুদ্ধি তখন মানে সাংঘাতিক, এবং রাজীব কুমারের সোর্স নেটওয়ার্কও খুব ভালো ছিল।
এখনও আছে। তো সেটা সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু ও দায় স্বীকার করেছিল, মানে দায়িত্ব নিয়েছিল যে তারপর আমরা এই তুলে নিয়ে ঘটনাটা আসা হয়? না, তো তারপরেই তুলে নিয়ে আসা হয় না, কারণ ও মানে তো ধরা পড়ে আলটিমেটলি। ও তো দুবাইয়ে বসে আছে। হ্যাঁ, এ হ্যাঁ। ধরা পড়ার পিছনে একটা বিশাল ব্যাপার। তখন আমাদের ধরো সুজয় চক্রবর্তী, তিনি আমাদের সিপি ছিলেন, এবং সৌমেন মিত্র ছিলেন ডিসিডিডি, আর পীয়ূষ পান্ডে এখনও, যিনি বোধহয় ডাইরেক্টর হ্যাঁ, আমাদের সিএম সিকিউরিটিতে, উনি ছিলেন ডিসি স্পেশাল। তো সুজয়বাবু তখন খুব আবেগপ্রবণভাবে আমাদের বলতেন যে দেখো, একটা টিম করা হয়েছিল, টিম করা হয়েছিল মূলত হোমিসাইড সেকশন, যারা তুমি জানো যে মানে ঐতিহাসিক সব তদন্ত করেছে, অতীতে করেছে, কিছুদিন আগে করেছে, এখনও করছে। মানে কলকাতা শহরে তুমি যদি ধরো খুন করো, তাহলে এখনো পর্যন্ত আমরা মনে করি যে তুমি এরকম ফ্রিলি বেরিয়ে যেতে পারবে না। এতটা? হ্যাঁ, এতটাই আমার বিশ্বাস। আজকে তো অনেক তদন্ত খানিক সোজা হয়েছে টেকনিক্যাল ডিভাইসগুলোর সাহায্য পাওয়ার জন্য, কিন্তু যখন টেকনিক্যাল ডিভাইসের ব্যাপার ছিল না এবং গোটাটাই সোর্স নেটওয়ার্ক ভিত্তিক আমাদের কাজ করতে হতো, তখন কিন্তু সাংঘাতিক সব কাজ হয়েছে। বন্দর এলাকায় একটা কি কার্তুজ পাওয়া গিয়েছিল একটা লরি ভর্তি? আরে বাপ, সে তো খুব সাংঘাতিক ঘটনা। ওইটা সৌমেন মিত্র তখন ডিসিডিডি একটা খবর আসে যে একটা লরি হচ্ছে বন্দর এলাকায় দাঁড়িয়ে আছে, তো সেখানে সেই লরির মধ্যে প্রচুর গুলিগালা আছে। না, এটা কি মানে সোর্স নেটওয়ার্কে নিশ্চয়ই খবর সোর্স নেটওয়ার্ক একদম সৌমেন মিত্রর কাছে ডাইরেক্ট খবর আসে, সৌমেন মিত্রর কাছে। আমরা যাই, একটা লরির নাম্বার দেওয়া হয়, লরির নাম্বারটা অবশ্যই একটা ভুয়ো নাম্বার, কিন্তু নাম্বারটা ছিল, এবং নাম্বারটা দেখলেই বোঝা যাবে। আমরা তখনও ওই যেটা দিয়ে লিখেছে সেগুলো গড়িয়ে পড়ছে। তো একটা এরকম লরি দাঁড়িয়ে আছে, আমরা খোঁজ খবর করে সেই লরিটাকে তন্ন করে কোথাও খুঁজে পাচ্ছি না, কিছু নেই। কিচ্ছু নেই। তারপর হঠাৎ করে দেখো, আমরা মানে কোন মানুষের কোন বুদ্ধি কখন কাজ করে। একজন কনস্টেবল ছিল, সে হঠাৎ করে না মনে করলো যে এই যে লরিটার যে ছাদ, মানে ওই যে কেবিনের যে ছাদটা থাকে না, বলে এইটা একটু যেন বেশি বড় মনে হচ্ছে, মানে যেরকম একটা লরির হওয়া উচিত তার চাইতে আরও ফুট 2 উঁচু। তারপরে সেটা দিয়ে দেখা গেল যে কেন উঁচু, এইটা করে নিয়ে ওখানে নিচ থেকে একটু ধাক্কাধুক্কি, কেবিনের ভেতর থেকে একটু ধাক্কাধুক্কি দেখে একটা ফাটল হলো, সেইখান থেকে তোমার একটা এরকম স্কোয়ার ব্যাগ পড়ল। তো ব্যাগ ওই মিলিটারির যেরকম কাপড় হয় না, সেই কাপড়ের একটা ওই ক্যানভাস ব্যাগ, টাইট মানে চওড়া ক্যানভাস, সেইটাই তখন আমরা অ্যামুনিশন দেখতে পেলাম। ওইটা বুঝেই গেলাম যে এটার মধ্যে অ্যামুনিশনস। তারপরে ওটা যখন খোলা হলো, তখন সে একদম ভর্তি, যেমন তোমার কাঁকড়ার পেটে বাচ্চা থাকে সেরকম ভর্তি হচ্ছে যে অ্যামুনিশনের, বা মানে ওই প্যাকেটের পর প্যাকেট, এবং সেগুলো 25,000 আমরা পরে গুনে দেখলাম। কিসের গুলি ছিল? 25,000 সব রাইফেলের গুলি ছিল। কোথা থেকে এসেছিল, কোথায় যাচ্ছে? তারপরে তো তদন্ত শুরু হলো। তদন্ত শুরু করতে আমরা লরির নাম্বার থেকে অরিজিনাল নাম্বার থেকে সেটা দেখলাম নর্থ ইস্টের, মানে ওইটা ওয়েলিংটনের পরে ওই যে বলো না, ওই যে সাংমাস যেখানকার এমপি ছিল, টুরা। এবারে টুরার একটা নাম্বার পেলাম। এবারে সেইখান থেকে আসামে প্রথম গুয়াহাটির নাম্বার থেকে একটা লরি, যার লরির মালিক নেওয়া হলো, সে বললে আমি লরিটাকে বিক্রি করেছিলাম হচ্ছে যে অমুক জায়গায় টুরাতে। আমরা টুরাতে গেলাম, কিন্তু টুরার লোকটাকে পাওয়া গেল না, রেড হলো। তারপর ওইখান থেকে ফিরে এসে তদন্ত চলতে আবার আমরা 4 জন, সেটাও একটা দুঃসাহসিক অভিযান বলা যেতে পারে, আমরা কাশ্মীর গেলাম 25 ডিসেম্বর, যে বছর ঘটনাটা ঘটেছিল। তা সেটায় আমরা 4-5 জন মিলে কাশ্মীর গেলাম। তা কাশ্মীর যাওয়ার অভিজ্ঞতাও কিন্তু খুব মারাত্মক। আমাদের সুজয় চক্রবর্তী তখনও সিপি, ওনার ব্যাচমেট ছিলেন জম্মু কাশ্মীরের ডিজি। তো তখন শীতকাল, তো ওই পুলিশ হেডকোয়ার্টার সহ রাজধানী জম্মুতে চলে এসছে। তা উনি একটা চিঠি দিয়ে পাঠালেন, উনি ফোনও করে দিয়েছিলেন যে আমাদের ছেলেরা যাচ্ছে, একটু দেখে। কি কারণে? এই বন্ধু এই কার্তুজের কারণে গিয়েছিলেন? না, কার্তুজের কারণে, কারণ কাশ্মীরে 2টো ছেলে তখন ধরা পড়ে আছে। আচ্ছা। তো আমরা সেইগুলোকে নিয়ে আসবো,
আচ্ছা, তারা নিয়ে আসলেই আমাদের মানে খোলসা হবে। মানে কি নর্থ ইস্টের কার্তুজ, নর্থ ইস্টের কার্তুজ, কাশ্মীর, এটাও একটা মডিউলার কাজ হচ্ছে, মানে এনডিআরএফ, এনডিএফবি, যে আমাদের যে হ্যাঁ, নর্থ ইস্টের যেসব ইয়েগুলো কাংলেই পাক ওখানকার যে নিষিদ্ধ হ্যাঁ, সংগঠনগুলো নিষিদ্ধ ছিল, মণিপুরের, তাদেরকে এই কার্তুজ দেয়া টেয়ার একটা ব্যাপার ছিল। আমি খুব ডিটেল বলছি না, এগুলির মধ্যে নানা আন্তঃরাজ্য সমস্যা এসে যাবে। তো সেই সব দেয়া টেয়ার ব্যাপার ছিল। আমরা তখন আসামের যারা আইবি তাদের সাথে কাজ করেছি, টুরায় আমরা কাজ করেছি, তারপর কাশ্মীর গেলে, তারপরে ওইখান থেকে কাশ্মীর গেছি। এইবারে আমাদের ডিজি জম্মুর সাথে দেখা করলাম। উনি বললেন যে তোমাদের গাড়ি দিচ্ছি, আমরা নিজেরা যাবে না, তোমাদের গাড়ি দিচ্ছি, এমনি একটা সাধারণ গাড়ি, পুলিশ থাকবে সাথে, কিন্তু পুলিশকে খবরদার তোমরা তোমাদের নাম ডিসক্লোজ করবে, মানে তোমরা বলবে না যে তোমরা কলকাতা পুলিশের লোক, পুলিশের লোক। আচ্ছা, আমরা বললাম তাহলে কি বলতে পারি? যে সেটা তোমরা ইনোভেট করো, কিন্তু পুলিশ যারা থাকবে 5-6 জন থাকবে, সেই পুলিশকে কিন্তু তোমরা পুলিশের লোক পরিচয় দিও না। মানে তখন কাশ্মীরে তখন বুঝেছিলাম না, কোথাও একটা সমস্যা কিছু আছে, মানে মেন স্ট্রিম পুলিশের সাথে কাশ্মীরি পুলিশ, জম্মু কাশ্মীরের পুলিশের একটা কোনো সমস্যা থাকতে পারে, হ্যান পারে। এমনিতেও তখন কিছু বাধা নিষেধ ছিল, আমরা রিভলভার নিয়ে যেতে পারতাম না, ওগুলো সবই ইন হাইডিং আমরা নিয়েছিলাম। হ্যাঁ, ওখানে এই তো মারাত্মক, অন্য একটা রাজ্যে যাচ্ছে, ওখানে সিআরপিসি ওয়াজ ডিফারেন্ট। মানে তখন 270 হওয়ার পর তো গোটা ব্যাপারটা ইয়ে হয়েছে। তার আগেই আমরা যখন গেছি তখন কিন্তু 2003-04, তখন কিন্তু সিআরপিসি ওইখানে আলাদা, মানে আমাদের সিআরপিসি ওখানে আলাদা, মোটামুটি এদিক সেদিক করে কম বেশি একই, কিন্তু অনেক ডিফারেন্ট। আর এইসব আলাদা করে পারমিশন নিয়ে রিভলভার রাখতে হয় সাথে, নইলে জমা করে দিতে হয়, সব অনেক কিছু ব্যাপার ছিল। তারাতলা একটা কি ঘটনা ঘটেছিল? তারাতলার ব্যাপারটা বোধহয় ভাই তুমি ওই ছোট বাচ্চার কথা বলতে চাইছো, এইটা না একটা অন্য ধরনের গল্প। এটা কিন্তু সত্যিই খুব মানে পুলিশ হিসেবে, কারণ আমি তখন অ্যাডিশনাল ওসি তারাতলা, ওইটাও একটা শীতের রাত, আমার সবগুলোই প্রায় শীতের রাতই হয়েছে, ওইটাও একটা শীতের রাত, ফিরে আসবো 12:30 একটা। তো একটি বাচ্চা, 3টি লোক ভূতের মতন থানার সামনে দাঁড়িয়ে আছে। আমি তখন বেরোবো, এত রাত্রে হঠাৎ এরকম 3টে মানুষ দাঁড়িয়ে আছে, তারা শীতে ঠকঠক করে কাঁপছে, দেখে মনেই হচ্ছে খুব গরিব মানুষ। তখন সামনে গেলাম যে তোমাদের কি হয়েছে বাবা রাত্রিরে? হ্যাঁ, তো বললে এরকম, আর যে মেয়েটা আছে তার কাছে একটা বাচ্চা আছে কোলে, খুব বাচ্চা, মানে সদ্যজাত। তো তখন বললো যে এসব কি ব্যাপার? তখন মেয়েটা কোনোরকম বলল যে মানে মা, মানে পরে বোঝা গেল একটা বাচ্চা, তার মা এবং তার বাবা এবং একটা সদ্যজাত শিশু। তো তখন বুঝলাম যে ওই 14-15 বছরের যে মেয়েটা, তার মা আর বাবা এগুলো, আর এই বাচ্চাটা তো বুঝতে পারছি না, বললে এর বাচ্চা হয়েছে, মানে 14-15 বছর। হ্যাঁ, মানে এর বাচ্চা হয়েছে, মানে এর বাচ্চা হয়েছে, মানে কী করে বাচ্চা হয়েছে? বলছি আমরা জানি না কী করে বাচ্চা হয়েছে। তার মানে তুমি বুঝতে পারছো ব্যাপারটা সাংঘাতিক। তারপরে আমরা মেয়েটাকে নিলাম, এত রাত্রিরে দেখো তারাতলা থানায় তখন এমনি মহিলা পুলিশের সংখ্যা কম, ফর্চুনেটলি আমার থানায় একজন মানে মহিলা পুলিশ ছিল, তারও বাচ্চা হয়েছে। তা আমি তাকে রাত্রিরে ফোন করলাম, তখন এত দুমদাম মোবাইল টোবাইলও পাওয়া যায়। তো আমার মহিলা সহকর্মী চলে এসে বাচ্চার টেক কেয়ার করলো, বাচ্চাকে দুধ খাওয়ালো, এবং মেয়েটার সাথে কথা বলতে বলতে যেটা বোঝা গেল যে এদের ঝুপড়িটা, তারপর তো ইতিমধ্যে ঝুপড়ি টুপড়ি দেখা হলো, তো এদের ঝুপড়িটা খুব দুর্বল, এবং মেয়েটা যেহেতু বড় হচ্ছে, মেয়েটার সুরক্ষার জন্যে তার পাশে একটা শক্তপোক্ত ঝুপড়ি আছে, সেখানে যে মহিলা আছে এবং তাদের যে একটি মেয়ে আছে মোটামুটি সমবয়সী, সে মেয়ে স্কুলে পড়ে, তাদের অবস্থা একটু ভালো। বাবা একটা মাছের নারকেলডাঙ্গা বা কোথাও একটা মাছের ইয়েতে কাজ করে সেখান থেকে, আর মা বাড়িতে কাজ করে, এর মতনই। তো এদের বাড়িতে যদি মেয়েটাকে রাখা যায় তাহলে মেয়েটা আমার সুরক্ষিত থাকবে, রাত্রেবেলায় আমি যখন আসবো আমার আর এখানে সুরক্ষিত থাকবে। তো আর বন্ধুও বটে, দুজনে খেলাধুলো করবে, ও যখন স্কুলে চলে যাবে তখন এদের বাড়িতে থাকতো। মা খানিকক্ষণ, যতক্ষণ মা দুপুরবেলায় কাজ করতে চলে যেত, এইবারে দুপুরে মা কাজ করতে চলে গেল, ওদের মেয়ে স্কুলে চলে গেল, তখন এই লোকটা করতো কি, ক্রমান্বয়ে তাকে হচ্ছে তার সাথে সেক্সুয়াল কাজ কারবার করে।
না, এটা তো ক্রাইমের পার্টটা তো একটা জিনিস হ্যাঁ। ভয়ঙ্কর, সেটা তো তোমরা আপনারা ডিটেক্ট করলেনি। তার পাশে যে মানবিক দিকটা, সেটাও যথেষ্ট ওটা ডিএনএ গুরুত্বপূর্ণ। দিয়ে আরেকটা বলি, ওইটাও মানে তখন অন্য ডিএনএ চলছে, কিন্তু ডিএনএ প্রোফাইলিং করে ওটাকে ধরা হয়, কারণ ওর বউ মানে যে লোকটা আসামি, তার বউ যখন এইটা শুনলাম আমরা, তো লোকটাকে তারপরের দিন নিয়ে আসলাম। তার বউ প্রচণ্ড ক্ষিপ্ত, মানে সাংঘাতিক চিৎকার চেঁচামেচি থানায় এসে করলে যে আমার হাজব্যান্ড কিছু তো করতেই পারে না। তারপরে দেখলাম একটা আস্তে আস্তে জনমত ওইখানের মধ্যে, হ্যাঁ একে জোর করে ধরে নিয়েছে, এই লোকটা ভালো লোক, তখন ডিএনএ করতে হলো। খুব সুবিধে ছিল ডিএনএটা, বাচ্চাটা আছে, মেয়েটা আছে এবং লোকটা ধরা আছে, আর ডিএনএ করে টোরে খুব Match কম করে। সময়ের মধ্যেই একটা রিপোর্ট পেয়ে গেলাম যে ম্যাচ করে গেছে, ওই লোকটার এটা বাচ্চা। ওর শাস্তি হয়েছে। রাজস্থান থেকে কি একটা ডায়মন্ড উদ্ধার করে নিয়ে এসেছিলেন নাকি, প্রচুর কোটি কোটি টাকার? কোটি কোটি, ওটাও মজার কেস। এটা 140 পিস হিরে ছিল। এখন 140টা বড় ডায়মন্ড? 140টা খুব বড় ডায়মন্ড। এবং এই চুরিটাও ছিল, এটা চিটিং বলে, চুরি না। এইখানের ব্যবসায়ীরা সঠিক দাম পাবে না। যে একজন বলল, মানে আসামি, সে বললো যে আমার তো সুরাটে ব্রোকার, ও ব্রোকার অফ ডায়মন্ডস, তাদের পরিচিত, বললো আমি যদি সুরাটে ডায়মন্ডগুলো নিয়ে যাই তাহলে সুরাটে অনেক দাম পাওয়া যাবে, এটার চাইতে অন্তত মানে 25-30 হাজার করে দাম বেশি পাওয়া যাবে। তো 11-12 জন ব্যবসায়ী, তারা 120 পিস নট 40, 120 পিস ডায়মন্ড ওকে দিল, এন্ট্রাস্ট করলো যে তুমি বিক্রি করে নিয়ে আসো, আমাদের এই দাম দাও, তুমি তার থেকে কমিশন পাবে। ও সেই যে গেল, তারপর আর এলো না। বাহ, ঠিক আছে। আর এটা কি বিশ্বাসে দিল? এটা ওদের বিশ্বাস চলে। বড় বাজারে যে কোন বিশ্বাসে কি চলে ভাই, তুমি মানে বোঝা খুব মুশকিল আছে। তারপর এবারে হওয়ার পর খোঁজ, পুলিশ তার নিজস্ব নিয়মে যেরকম করে তার দাদাকে ধরা, তার ভাইপোকে ধরা, তার কাকাকে ধরা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সব ফেল। তখন এই ব্যাপারে ছিল না, এই টেকনিক্যাল ডিভাইস হাবি এইসবের থেকে যে একটা ছবি পাওয়া যায়, কিচ্ছু নেই, তখন মোবাইল আসেনি। এটা সিসি ক্যামেরা, মোবাইল, 1992 সালের ঘটনা, বাবা। 93-94 ঘটনা। তো তারপরে খুঁজতে আমরা সুরাট গেলাম, মানে লোকাল সোর্স এমপ্লয় করে, ট্রাক ড্রাইভার নিয়ে পুরাট করে একটা জায়গায় যাচ্ছি, ঠিক কিছু আগে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। 1 বছর পর বুঝলে একটা খবর আসলো যে রাজস্থানের হনুমানগড় বলে একটা জায়গা আছে, হিসার থেকে বর্ডারিং ডিস্ট্রিক্ট ওদের, মানে পাঞ্জাবের সাথে। হনুমানগড়ের একটা সমুদ্রগড় বা কিছু, আমি ভুলে যাচ্ছি। তো ওইখানে ওই লোকটা একটা অন্য নাম নিয়ে একটা তোমার গয়নার ব্যবসা খুলেছে, মানে চাঁদি, রূপোর একটা গয়নার ব্যবসা খুলেছে। গুড, আমরা চলে গেলাম। আমরা যেতেই ও বুঝতে পারলো খবর হয়ে গেছে, ও চলে আসলো। বাহ। তারপর বললেন যে এবারে ভাই হিরেগুলো উদ্ধার করে দাও, হিরেগুলো তো দাও। ও বললো দেখুন হিরে এই করতে 1 বছর হয়ে গেছে, তো মেয়ের বিয়ে দিয়েছি 2টো হিরে, তারপরে অমুকের বিয়ে দিয়েছি, অমুকের একটা ঘর কিনেছি 3টে হিরে, এই দোকানটা কিনেছি 2টো হিরে, তারপরে এই এস্টাবলিশমেন্ট অমুক তুসুক করতে এরকম করতে আমার কাছে এখন আর 105টার মতো, না 100 না, 90 না 95 পিস হিরে আছে। না সেগুলি কোথায় আছে? ও বললো একটা মরুভূমির মধ্যে, ওটা মরুভূমি অঞ্চল, কার্পাস তুলোর চাষ ওখানে ভীষণ হয়, আর একটু দূরেই মরুভূমি। তো মরুভূমিতে আছে, আপনারা যেতে গেলে ওটা উটে করে যেতে হবে। তারপরে আমরা এসপিকে বললাম এরকম ঘটনা, বললে ঠিক আছে আমি একজনকে বলে দিচ্ছি, 2টো উট নিয়ে চলে আস। সেদিনকে ইনসিডেন্টালি ওয়াজ ফুল মুন, মানে পূর্ণিমা, বুঝলে তো, ঝকঝক করছে, পলিউশন ফ্রি জায়গা, তা কার্পাসের চাষ, দূরে মরুভূমি। তা এখানে উট আসছে, হোটেলের সামনে উট দাঁড়ালো, আমরা সেই উটে চড়লাম, কার্পাসের মাঠ ফাট দিয়ে মরুভূমিতে তুমি উটে করে যাচ্ছি, আমি আমার 2 জন কনস্টেবল, আর ওইদিকে কমান্ডো 2 জন, আর ওই লোকটা। তারপরে আমরা উঠে গভীর মরুভূমির মধ্যে গেলাম। মরুভূমিতে ওই যে ইয়েগুলো থাকে না, যেখানে বসতি থাকে, ওই কি উঁচু যে ঘাড়িগুলো থাকে, উঁচু ঘর থাকে, ফালু ঝড় আটকানোর জন্য। তো সেইখানে গেলাম। তো সেখানে ওই ভদ্রলোকের একটা বউকে পাওয়া গেল। সে ভদ্রলোকের চাইতে যাকে প্রায় 1.5 ফিট লম্বা, সেও ওই ঘরটার মতোই লম্বা। তো ওই রকম একটা মানে পরাজাগতিক ব্যাপার মনে হচ্ছে, বুঝলে তো, একটা 6 ফিট মহিলা, পূর্ণিমা রাত, একটা মাঝামাঝি চেহারার হাজব্যান্ড, ওই রকম একটা লম্বা ঘর। তো তখন বলি যে এখানে হিরে ফিরের ব্যাপারটা কী আছে? বলছে যে হিরেটা রাখা আছে,
মেয়েটা চিৎকার চেঁচাবে যেগুলো এইসব মিথ্যে কথা হ্যান কথা, তুমি কেন, তুমি কিউ লেগে আয়া স্কুলে ফালতু লোকটা। যাই হোক, ও বললো যে ধরা পড়ে গেছি বাবু, দিয়ে দাও। তারপর আমরা আরও এখান থেকে রেখে মরুভূমির ভেতরে আরও খানিকটা হেঁটে গেলাম। ওইখানে যাওয়ার পরে ওর কোনো নিশানি টিশানি কিছু আছে হয়তো, সেইখান থেকে বালি ফালি খুঁড়ে একটা এরকম একটা ওই অ্যালুমিনিয়ামই বলো বা স্টিলের একটা ঢাকা পাত্র বের করলো। পাত্র বের করার পর ওখানে ওই হিরেগুলো, তুমি বুঝতে পারছো তো, এবারে ওই হিরে আর ওই পূর্ণিমার রাত চারিদিকে মানে স্যান্ডিউম, মানে হ্যাঁ, সেইখানে কিরম পরিবেশটা তুমি হয়েছে চিন্তা করো। মানে তখন তুমি পুলিশ না পুলিশের বাইরে, তখন আমার নিজেকে আর পুলিশ মনে হচ্ছে না। এটাই এই গল্পটার টুইস্ট এটাই, মানে আমি তখন আর পুলিশ মনে হচ্ছে না, আমার কিরম একটা অদ্ভুত একটা মানে সম্মোহিত, হ্যাঁ কি করে বিহল। যাকে তারপরে সেন্স আসলো, হ্যাঁ, যে এরকম, তো এবারে আমাকে পুলিশ হলাম, আবার পুলিশ সত্তায় ফিরে আসলাম, সেগুলো নিলাম টিলাম, তারপর যা সিজার রিকভারি ইত্যাদি। আপনার ক্যারিয়ারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ, আমরা কলকাতায় দেখেছি যত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেখানে বামপন্থীদের আন্দোলন, নবান্ন অভিযান, তারপরে লালবাজার অভিযান, প্রত্যেকটা একটা আপনাকে সামনে ব্যাটন হাতে দেখেছি প্রত্যেকটা সময়। আমি নিজে ফিল্ডে, তোমরা খুব বেশি দেখেছো না আমার সাংবাদিকদের সাথে, খুব বেশি দেখা হতো। হ্যাঁ, দেখা হতো, খুব স্বাভাবিক, কারণ ফ্রন্ট লাইনে আমরাও কাজ করতাম। পরপর দুবার, দু দফায় কলকাতায়, একবার এসএফআইয়ের মিছিলে সুদীপ্ত বলে একটি ছেলে, এবং পরে আবার মইদুল সম্ভবত, তারও মৃত্যু হয়। এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার ক্ষেত্রে পুলিশের কি ব্যর্থ হচ্ছে বারবার? না, ব্যর্থ পুলিশের, দেখো প্রথম কথা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার দুটো পরিস্থিতিতে হয়, একটা হচ্ছে খুব সংগঠিত, আর একটা অসংগঠিত। সংগঠিত যে প্রোগ্রামগুলো কলকাতা শহরে হয়, সেগুলো মূলত রাজনৈতিক দলগুলোই হচ্ছে সংগঠিত করে সাধারণত, এবং অন্যান্য যেসব আছে এই হিউম্যান রাইটস অর্গানাইজেশনরা, তারাও করে। তো এবারে এই নেতাদের সাথে একটা পরিপূর্ণ যোগাযোগের, দেখো গণতান্ত্রিক ব্যবস্থাটা তো চলছেই, তো গণতান্ত্রিক ব্যবস্থায় তুমি তো এরকম বলে দাওনি, আমাদের সরকার তো বলে দেয়নি যে কোনো ধরনের রাজনৈতিক আন্দোলন ফান্দোলন আমরা বন্ধ করে দিলাম, আর কাজে কাজে এটা করতে। তাহলে এত লাঠিচার্জ, এত কামানের কাঁদানে গ্যাস, এত জল কামান, এগুলো মারা হয় কেন? মারা হয়, তুমি তো একটা জায়গা পর্যন্ত তুমি তাদেরকে রিল্যাক্সেশন দিলে, তারপরে সে চাইছে, ধরা যাক আমি, মানে আন্দোলনকারীরা চায় যে এইরকম হোক একটা। আন্দোলনকারীদের মধ্যে এটা আমি খুব স্পষ্ট করে বললে, যারা এখন সব রাজনৈতিক দলের যারা নেতারা আছে, তারা বলবে যে বুদ্ধদা এইসব কথাবার্তা সবাইকে বলে বেড়াচ্ছে। তা এটা আমি খুব পরিষ্কার করে বলবো না, কিন্তু আমি একটা বলি যে এই যে, আরে অল্প পরিষ্কার করে বলো। অল্প পরিষ্কার করে বলি, এই আটকটাও কিন্তু বিরোধীদের গর্জনটাকে মানে ইয়ে করে, অ্যাম্পলিফাই করে। বিরোধীর গর্জন আটকটাকে, আমি একটা কবিতাও লিখেছিলাম এরকম, যে 144 যদি না থাকে, পুলিশ যদি না দাঁড়িয়ে থাকে, তাহলে আন্দোলন ব্যর্থ হবে। আমাকেও একবার দুবার এরকম হয়েছে, তুমি বলেছো যে একটু ছবিটা তুলে নাও, তাহলে অবরোধটা উঠে যাবে। তোমাকে একটা বলি, ওই যদি আমি না আটকাই না, 144 ধরো আর অ্যাভিনিউয়ে লাগানো আছে, এইবারে যখন রাজনৈতিক নেতারা তার আগেই ওদের লোকজন দেখে যায় যে ব্যারিকেড ঠিকঠাক পড়েছে কিনা। আচ্ছা, যদি ব্যারিকেড না থাকে, খুব হতাশ হয় যে কি ব্যাপার, আমরা এরকম একটা আন্দোলন করছি, কোনো ব্যারিকেড নেই। ও তার মানে এটা আন্ডারস্ট্যান্ডিংয়ে হয় না? আন্ডারস্ট্যান্ডিংয়ে হয় না, গণতন্ত্রের এটা নিয়মই আছে। দেখো এরকম যদি বারবার তুমি ঘটনা ঘটাও, একটা জিনিস দেখো না, সপ্তর্ষিত, এটা পরিষ্কার হোক, কেন আটকাতে হয় এটাও জানতে হবে। এটা তো যেটা আমি খানিকটা মজার চলে বললাম, কিন্তু এটাও আছে যে একটা সরকার আছে, পশ্চিমবাংলার মানুষ সেটাকেও দেখতে চায় যে এরকম একটা সাংঘাতিক বিরোধী দল বা বিরোধী রাজনৈতিক দল বা সরকারের কোনো কাজে ক্ষিপ্ত হয়েছে, সরকারের কোনো ডিসিশনে চিন্তিত হয়ে পড়েছে, এরকম কোনো গোষ্ঠী, তারা কোনো আন্দোলন যদি করছে এবং সেই ব্যাপারে পুলিশের কোথাও কোনো নেই, তাহলে এরকমও তো হতে পারে যে সেটা ওইরকম সোজা হচ্ছে গঙ্গার দিকে না গিয়ে তারা ফিরে এসে এইদিকে এসে বাস পোড়াতে শুরু করলো, অমুক করতে শুরু করলো, জনসাধারণের সেটা আরো পাবলিক প্রপার্টি ক্ষতি করতে শুরু করলো। কারণ তারা তো চাইবেই যে আমাদের পুলিশ, যদি তুমি আমাকে এই বুদ্ধি লাগাচ্ছ যে
আমাকে তুমি আটকাবে না ফাটকাবে না, আমাকে গুরুত্বহীন করে দিচ্ছ, সে গুরুত্ব সে খুঁজে বের করবেই কাজে কাজে। তার জন্য এই অনেক দিন আগের একটা ঘটনা, একটা সময় প্রসূন মুখার্জি একটা কথা বলেছিলেন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, যে এটা তো পুলিশেরই কাজ, এটা তো পিডব্লিউডির কাজ নয়। তো আপনি কি মনে করেন যে এই কথাটা ঠিক ছিল? মানে একদম পুলিশের ঠিক কিছু কথা। দেখো, কলকাতা পুলিশে যারা চাকরি করেছে, আমরা মনে করি যে তোমার যদি কলকাতা শহরে জন্ম হয়, জন্ম থেকে একদম মৃত্যুর শ্মশান ঘাট পর্যন্ত আমাদের হচ্ছে ভূমিকা আছে, আমরা এটা নিয়েছি। তাতে করে হয়েছে কি, যদি ধরো এই আন্দোলনকারীদের কথা বলছো, ভাই একটা কথা বলি, দুটো করে মুখ থাকে। ইন্ডিভিজুয়ালি একটা মানুষ, আর আন্দোলন করছে তখন একটা মানুষ। এগুলো পুলিশ আমরা সবটা জানি, এগুলো বলবো না। সেই মানুষগুলো তো এখনো মানে রাজনীতি বিখ্যাত করে, লোক আছে। সেই মানুষগুলো তো বিরোধী দলের রাজনীতি করে, সেই মানুষগুলো তো তোমার সরকারি দলের রাজনীতি তো করে। এইটুকু শুধু বলুন যে তার ব্যক্তিগত কাজে সে পুলিশের দ্বারস্থ হচ্ছে, আবার সেই একই ঘটনায়, একই রকম ঘটনায় সে আবার আন্দোলন করছে। আমি একটা খুব বড় আন্দোলনের সময় দেখেছি যে সে বাইরে পুলিশের বিরুদ্ধে এরকমই একটা প্রাপ্তবয়স্ক মহিলার একটি একদম পরিষ্কার বলে একটা মুসলমান ছেলের সাথে চলে গেছে। রিজানুরের ঘটনায় বলুন না, আমি বিরাট পরিষ্কার কাণ্ড করে ঘটেছে। বলছি না, যা যা হয়েছে। হ্যাঁ, তো সেখানে চলে গেছে, তারপরে মারা গেছে, এসব নানা রকম। ওইটা যখন রিজওয়ানি বললে, ওটা একটা ঐতিহাসিক ঘটনাই হয়ে গেছে। এটা মানে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, অথচ তার হ্যাঁ, ব্যক্তিগত রাজনৈতিক আন্দোলন যারা করছে আলাদা কথা। তো আমাদের সমাজকর্মী, সেই সময়ের মানুষজন আন্দোলন করেছে। এবারে সব আরও অন্যান্য লোক, তারা কখনো পুলিশের কাছে তাদের কোনো ব্যক্তিগত ঘটনায়, তারা আমরা দেখেছি পুলিশের কাছে এরকমই ঘটনায় তারা সাহায্য চেয়েছে এবং সে সাহায্য পেয়েওছে। তারপরে আবার যখন মানে সার্বিকভাবে মানে আন্দোলনটা চলছে, সামাজিক রিজওয়ানি আন্দোলন হ্যাঁ। চলছে, তখন পুলিশকে এই জন্যই দোষারোপ করছে। তাই এই জিনিসটা আমরা দেখেছি, বুঝলে তো। কাজেই এই তোমার যখন এই গালমন্দ হয় না, গালমন্দ টালমন্দ নিয়ে এখন একটা কি চলছে। এই যে ভেরি রিসেন্ট একটা অডিও ক্লিপ হ্যাঁ। প্রকাশ হয়েছে, পুলিশকে গালাগালি করা হচ্ছে। হ্যাঁ, পুলিশ গালাগালি খায়, বিরোধী দল পুলিশকে গালাগালি করে, সরকারের দল পুলিশকে গালাগালি করে। এই যে কথোপকথনটা ভাইরাল হলো, এই ভাইরাল তো দুজনের একজন করতে পারে, হ্যাঁ, তার বাইরে তো যাবে না। একটা ফোন থেকে কথা হচ্ছে, আর একটা ফোনে কথা হচ্ছে, তার মানে দুটো ফোনের মধ্যে লিমিটেড। এটা প্রকাশ্যে আনলো কি? যে গালাগালি দিচ্ছে সে করবে না, না, যে তার গালাগালি করার কথা নয়। যে গালাগালি খাচ্ছে তারই যদি হয় তার তরফ থেকে হবে, সেটা কি ঠিক? না। অনুব্রতর দুঃসাহস সেটা তো সবাই জানে, ও কি আছে। কিন্তু আমি বলছি পুলিশ অফিসার হিসেবে, কি নাম জানো ছেলেটির, তো লিটন বোধহয়, তো পুলিশ অফিসার হিসেবে এইটা কিন্তু ঔচিত্যের মধ্যে পড়ে না যে তুমি রেকর্ড করেছো, ঠিক আছে, কিন্তু সেটা তার ফোন থেকে সে তো এই ভাইরাল কি করে হলো, এটাও কিন্তু তদন্তাধীন এনকোয়ারির বিষয় কিন্তু হওয়া উচিত, হয়েওছে বোধ হয়। এইটা তো কোনো খুব ব্যতিক্রমী ব্যাপার নয় কিন্তু। আচ্ছা, এই ধরনের খিস্তিটা একটু মারাত্মক। আমি যেটা প্রথমে মানে বিপ ছাড়া যেটা শুনেছি, সেটা খুব মারাত্মক। এটা ভদ্রলোকের মুখ নিঃসৃত হতে পারে না, করে শিক্ষিত, কিন্তু সাবলটান রাজনীতিতে এগুলো সবই সম্ভব। পুলিশের চাকরি এত দিনের জীবনে কোনোদিন কোনো ভয় পেয়েছেন? দেখো, একটা কথা বলি, ভয়টা কোনোদিন সেরকম করে হয়নি। যদি বলো রাজনৈতিক ভয়, এটা কোনোদিন আমার ছিল না। আমি এরকম মনে করেছি যে যখন আমি পুলিশের চাকরিতে এসেছি, তখন আমি অন্যান্য বিভিন্ন ওসি, বিভিন্ন সাব ইন্সপেক্টরদের যত সিপিএম মানে বামপন্থী প্রেমী হিসেবে দেখেছি, আমি তত প্রেমী ছিলাম না। আমার অনেক বামপন্থী ইউনিভার্সিটি জীবনে বন্ধুবান্ধব ছিল, তাদের সাথে খুব দৈবাৎ কথাবার্তা, এমনি কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানে দেখা হলে কথা বলতাম। আমি নিজেকে কখনো এরকম করে করিনি যে আমি বামপন্থী মানুষ এবং বামপন্থী সরকার আছে বলে আমি বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছি। কোনোদিন সরকার বদলের পর সেরকমই ধারণা ছিল যে এ সরকার বদলেছে, একে বোধহয় ডোবাবে, মানে গেল, কলিগদের মধ্যে ধারণা ছিল। তারপরে তো আমি ভবানীপুরেরও ছিলাম, বুঝলে। ভবানীপুর মানে একদম আমাদের ক্যাপিটাল, মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সি, ঠিক আছে। তা আমি এরকম মানসিক প্রস্তুতি ছিলাম। বরং ভবানীপুরে আসার পর আমি নিজেও একটু শেষ পর্যন্ত কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট কিছু হয়েছিল না, কিচ্ছু হয়নি। এবং ফ্যান্টাস্টিক। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, মুখ্যমন্ত্রীর কাছে আমি নিজে দেখা করতে যাই একটা অনুষ্ঠানের কারণে। তা ওখানে বাড়িতে পৌঁছে গেছি, উনি তখন ওই আসলেন। তা নামার পরে আমাকে দেখে
ন্যাচারালি আমাকে তো কোনোদিন দেখেনি। বললাম যে আমি ওসি ভবানীপুর আপনার সাথে দেখা করতে এসেছি। তো আমাদের মুখ্যমন্ত্রীরও ফার্স্ট রিয়াকশন, ও সে বামপন্থী ওসি। হ্যাঁ, তো আমি যখন পরে তদন্ত শুরু করলাম, বুঝতে চেষ্টা করলাম, জানতে চাইলাম, তো তখন বুঝলাম যে ওই ঘরেও আলোচনা হয়েছে এবং তখন যারা তৃণমূলের, আমার সাথে যেসব তৃণমূল নেতৃত্বের যোগাযোগ দেখা হয়েছিল বউবাজারে, আমার স্ট্রিটে, জোড়াসাঁকোতে, তারা সবাই বলেছে যে বুদ্ধদেব বামপন্থী নাকি কোনো কথা না। যখন আমরা বিরোধী রাজনীতি করছি, উই গট ইম্পার্শিয়াল সার্ভিস। সেটাই ইম্পর্টেন্ট। ইম্পার্শিয়াল ও তো কোনোদিন আমরা মনে হয়নি যে সিপিএম এর কোনো কাজ করছে। আমাদের শেষ করার সময় হয়ে এসছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর এমন বিস্ফোরক বক্তব্য, কথাবার্তা যা শুনলাম, ভবিষ্যতে আমরা শুনবো।